জানাই। সিসিটিভি পর্দায় বিকেল 4:25 আপনাদের জন্য আমি যে অনুষ্ঠান করি সেটা সাধক বামা খ্যাপার তার জীবন কাহিনী এবং তার দীক্ষা, তার চরিত্র এবং তার জীবনের কিছু কাহিনী, ঘটনা এবং সাধনা জগতের তার পা দেওয়া থেকে আরম্ভ করে জীবনে বেড়ে ওঠার আর শৈশবকালের ঘটনা তুলে ধরেছি আর আগামী দিনে তুলে ধরব। আমি যে এপিসোডে লাস্ট শেষ করেছিলাম সে এপিসোডের পর আসছি তারাপীঠ খ্যাপা বামা খ্যাপায়। এই তারাপীঠের মহাসাধক বামা খ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় বা বামদেব বলে আমরা জানি, এই তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মায়ানতন্ত্রে মহাযজ্ঞ থাকে। আজকে যে এপিসোডে আসব সেটা হলো গিয়ে কৈলাসপতি বাবার কাছে বামা খ্যাপা যখন দীক্ষা নেবেন বলে মনস্থির করেন, সেই দ্বারকা নদীতে বান আসার পর সেই দ্বারকা নদীর সাঁতরে সে পার হয়ে কৈলাসপতি বাবার কাছে সে টানেই পৌঁছন। তারপরের ঘটনা থেকে আজকে বলছি। কৈলাসপতি বাবার কাছে নানা রকম ঘটনা তো সেই বামদেব শুনেই ছিলেন। খ্যাপা তার কাছে তার নানা রকম অলৌকিক কিছু ক্রিয়াকাণ্ড দেখেও ছিলেন। যেমন তার উদাহরণস্বরূপ বলি, বামা খ্যাপার গুরুদেব কৈলাসপতি বাবার ছিলেন ঋদ্ধি সিদ্ধিযুক্ত সাধক। তিনি একজন সিদ্ধ পুরুষ। দ্বারকা নদীতে যখন জলস্তর খুব উপরে উঠেছে, অর্থাৎ বন্যার পূর্বকালে, সেই অবস্থায় তিনি দ্বারকা নদী খড়ম পায়ে পারাপার করলেন। এই দৃশ্য কিন্তু সবাই দেখতে পাননি, শুধু খ্যাপাই দেখেছিল এই দৃশ্য। এই দৃশ্য দেখার পর সে উৎকণ্ঠিত হয়ে বাবাকে বলেন যে, বাবা এটা কি করে সম্ভব? বলল, সম্ভব একটাই কথা, নিজের আত্মার সঙ্গে যদি পরমাত্মার সংযোগ ঘটানো যায় তাহলে যে কোনো কাজ করা সম্ভব। সেই অসাধ্য সাধনা প্রয়োজন রয়েছে তার সাধনা দ্বারা, সেই অসাধ্যকে সাধ্য করার জন্য। আজকে কিন্তু কৈলাসপতি বাবার জীবন কাহিনী আপনাদের বলবো না, আমি বলবো বামা খ্যাপার। তা কৈলাসপতি বাবা এরকম এরকম কাহিনী ঘটিয়েছিলেন। নদীর ওপর দিয়ে খড়ম পায়ে হেঁটে যেতেন। স্বাভাবিক সাধারণ লোকের পক্ষে সম্ভবপর নয়। কৈলাসপতি বাবা বামদেবের গুরুদেব। আরেকটি ঘটনার কথা বলি। কৈলাসপতি বাবা শ্মশানের এক মরা তুলসী গাছকে দেখিয়ে খ্যাপাকে বললেন যে, দেখতো গাছটা মরে গেছে না বেঁচে আছে, গাছে প্রাণ আছে কিনা। তা খ্যাপা দেখে বললে, তো বাবা জীর্ণকায় হয়ে গেছে গাছটি। এই গাছটি জীর্ণকায় হয়ে গেছে, মৃতপ্রায় অবস্থায়, অর্থাৎ মৃতই বলা যায়। কৈলাসপতি বাবা তার কমণ্ডলু থেকে একটু জল গাছের উপর ছিটিয়ে দিলেন আর বললেন, তুলসী, সেই মরা তুলসী গাছে প্রাণ ফিরে এলো। সবুজ পাতা মঞ্জুরি সহ গাছটি আবার পরিপূর্ণতায় ফুটে উঠল। এই দৃশ্য কিন্তু খ্যাপা তার নিজের চোখে দেখেছিলেন। কৈলাসপতি বাবা যখন বামদেবকে অর্থাৎ বামা খ্যাপাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন, কৌল মার্গের নানা রকম নিগূঢ় তত্ত্ব তাকে শিখিয়েছিলেন। সন্ন্যাস দীক্ষার খবর খ্যাপার মা রাজকুমারী দেবীর কানে পৌঁছানো মাত্রই রাজকুমারী দেবী অতি দ্রুততার সাথে আটলা থেকে তারাপীঠ শ্মশানে উপস্থিত হন কৈলাসপতি বাবার কুঠিরে। প্রথমে খ্যাপাকে মা জড়িয়ে ধরে বলেন যে, তুই কি এই সাধনার কাজ পারবি? তোর দেখাশুনো কে করবে? কে তোকে খাওয়াবে? কে যত্ন করবে? কে তোকে স্নান করিয়ে গা মুছিয়ে দেবে? কে বা তোকে ঘুম পাড়াবে? তুই কি পারবি? খ্যাপার মন আর তার মায়ের দিকে নেই। সে তখন তারা মায়ের ছেলে হয়ে গেছে, তারা মায়ের ভক্ত। সুতরাং তাকে তারাপীঠ থেকে আর বার করা যাবে না। মা খুব চিন্তিত এবং ক্রন্দন করতে থাকাতে কৈলাসপতি বাবা বলেন রাজকুমারী দেবীকে, দেখো মা, তোমার ছেলের
যে তুমি অনেকবার চেষ্টা করেছো সংসারে ফেরানোর জন্য, সাংসারিক করার জন্য, সে কি সংসার ধর্ম করলো না। তোমাদের চোখের জলও সে মোছাতে পারল না। তার জন্মই হয়েছে মানব কল্যাণের সেবার জন্য, সে এই কাজটি করবে। আজকে দীক্ষার পর যদি তাকে, জয় মা তারা, একটু লাইনে থাকুন ভাই, একটু সঙ্গে থাকুন। তা কৈলাসপতি বাবা যখন রাজকুমারী দেবীকে বলেন যে তোমার ছেলের জন্ম হয়েছে মানুষের মঙ্গল করার জন্য, তুমি যদি তাকে এখন তোমার নিজ গৃহতে নিয়ে যাও আটলায়, তাহলে কোনো কাজই করবে না, কোনো কাজই আসবে না, তার মন এখানেই পড়ে থাকবে। শুধু শুধু কষ্ট পাচ্ছ মা, আমি খ্যাপার সমস্ত ভার নিলাম। এইটা শোনার পর রাজকুমারী দেবী চোখের জল মুছতে মুছতে আটলায় এসে উপস্থিত হন। সংসারে তখন অনটন চলছে। এরপর অনটন কিভাবে কাটলো তারা কিন্তু কলার বম্বিকে দেখে নিন। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে। কি নাম আপনার? আমার নাম বাবলু চ্যাটার্জি। বাবলু চ্যাটার্জি। আচ্ছা, বলুন কি জানবেন? আমার ছেলের নাম জানবেন। ছেলের নাম? রাজা চ্যাটার্জি। জন্ম তারিখ বলুন। 1996। টাইম? সন্ধ্যা 6:40 না? আর জন্মস্থান কোথায়? উড়িষ্যার কোথায়? কিয়নঝড় জেলা। আচ্ছা, বুধবার জন্মবার। বলুন প্রশ্ন কি? বিয়ে। এখন 96 সালে জন্ম হলে বর্তমানে ওর 28 বছর কাছাকাছি বয়স, 27 প্লাস 28 বছর, তাই তো? বিয়ে করেছে ছেলে? মানে বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, এরকম ব্যাপার কি? আচ্ছা, ওর যেটা দেখতে পাচ্ছি আমি এখানে সিংহ রাশি এবং এখানে লগ্ন হচ্ছে মীন লগ্ন আর মঘা নক্ষত্রে জন্ম, তাই তো? ছেলে কি সরকারি চাকরি করে? বেসরকারি চাকরি করে। মাথা তো খুব গরম, তাই না? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। আমি তো বললাম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, তারপর আপনি বললেন ছেলে ইঞ্জিনিয়ার, তাই তো? এখন দেখুন, ওর লগ্ন সাপেক্ষে যদি সপ্তম ভাব বিচার করি, তখন সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে, সঙ্গে রাহু যুক্ত। ফলে এই স্থানটা কি হলো, বুধ যদি সপ্তম ভাবে বক্রী অবস্থায় করে, সঙ্গে যদি রাহু থাকে, তাহলে বিবাহেতে হঠাৎ করে হওয়ার একটা সম্ভাবনা থাকে। বুধ গ্রহটি যেটা রয়েছে মার্কারি প্ল্যানেট, সেটা আপনার ছেলের লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে থাকাতে, বুধ হচ্ছে ক্লিপ গ্রহ। ফলে বিবাহের অনীহা সপ্তম ভাবের উপর সৃষ্টি হওয়াতে, বিয়ে হওয়াতে একাধিক বাধা বিঘ্ন তৈরি হয়। বর্তমান গোচরকালীন কেতুর অবস্থান এবং রাহুর অবস্থান অনুযায়ী ছেলের বিয়ে কিন্তু আসন্ন 1 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই। ওর 2023 সাল থেকে 2024 সাল অবধি একটা দারিদ্র যোগের দশা চলছে। এই সময় যদি ছেলের বিয়ে হয়, তাহলে বিবাহিত জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। এমনিতেই বিবাহ স্থানটা খুব একটা ভালো নয়। লগ্নের ওপর শনি বক্রী কেতুযুক্ত অবস্থায়, সপ্তম ভাবে রাহু বুধ অবস্থায় রয়েছে, সপ্তমপতি বক্রী থাকাতে বিবাহিত জীবন সুখের নয়। ডিভোর্স কিন্তু আমি বলিনি, কিন্তু বিবাহের যোগ চলছে, কিন্তু এই বিবাহের যোগে দারিদ্র যোগও চলছে। ফলে বিবাহিত জীবন যদি দারিদ্র যোগের সৃষ্টি হয়, তাহলে বিবাহের পর দারিদ্রতা তৈরি হবে। বিবাহিত জীবন ভালো নয়, আর এই সময় বিয়ে দিলে আপনার ছেলের খারাপ সময় শুরু হবে বিয়ে হওয়ার পর। বিয়ে থাকলে অনেকে রাজা থেকে ফুটপাত হয়ে যায়, অনেকে ফুটপাত থেকে রাজা হয়ে যায় বিয়ের পর স্ত্রী ভাগ্যে, আর অনেকে রাজা থেকে ফুটপাত হয়ে যায়। এখানে আপনার ছেলের বিয়ে হওয়ার পর রাজা থেকে ফুটপাত হয়ে যাবে। সুতরাং এখানে প্রতিকার করতে হবে, প্রতিকার না করলে বিবাহের জায়গাটা ভালো হবে না। বিবাহের জায়গাটা ভালো করলে জীবনে সাকসেস আছে। ঠিক আছে, 24 সাল অব্দি দেখতে পাচ্ছি, তারপর পাচ্ছি না। তারপর করতে পারেন। জয় মাতা। দর্শক বন্ধু প্রত্যেককে আমি সহযোগিতা করি। যারা সৃষ্টিদের পর্দায় ফোন করতে চাইছেন সরাসরি নিশ্চয়ই ফোন করতে পারেন। একদম টোটালি ফ্রি কনসালটেন্সি আপনাদের জন্য থাকবে। আর চেম্বারে যারা আসবেন তাদের নিশ্চয়ই সমস্যার সমাধান 100% হবে। তো যেটা নিয়ে ছিলাম, বামদেবের যে কাহিনী আপনাদের বলছিলাম,
রাজকুমারী দেবী ফিরে যান তার নিজ গৃহ আটলাতে। চোখের জল নিয়ে যখন ফেরেন তখন ভাবেন তার সংসার কিভাবে চলবে। তার বড় ছেলে সে তারামা তারা করেই খ্যাপা হয়ে উঠছে, সন্ন্যাসীর বছর। তা সন্ন্যাসীর মতো হওয়াতে তাকে তার গৃহে ফেরানো সম্ভবপর নয়। কি হবে বাকি সন্তানগুলো? সেই সময় রাজকুমারী দেবীর প্রতিবেশী আটলা গ্রামেই থাকতেন দুর্গা দাস। দুর্গা দাস তিনি সরকার নামক সেই ব্যক্তি, তিনি তারাপীঠ মায়ের মন্দিরে কর্মরত ছিলেন। তিনি সেখানে যাকে বলা হয় ক্যাশিয়ার হিসাবেই কাজ করতেন। সেই দুর্গাদাস সরকার মহাশয় তিনি তারাপীঠ মায়ের মন্দিরে বামার জন্য একটি কাজে নিযুক্ত করেন। বাগান থেকে মা তারার পুজোর জন্য ফুল তোলার কাজে তাকে নিযুক্ত করেন এবং যে মাস মাইনে মন্দির কমিটি থেকে দেওয়া হতো সেই মন্দির কমিটির মাস মাইনেটা তার মা রাজকুমারী দেবীর হাতে তুলে দিতেন দুর্গাদাস সরকার মহাশয়। খ্যাপা মায়ের ফুল তোলার জন্য যখন বাগানে যায় তখন পঞ্চমুখী জবা, রক্ত জবা দেখে একভাবে সেই জবা ফুলের দিকেই তাকিয়ে থাকে, ফুল তুলবে আর কখন। এদিকে হয় জ্বালা, মন্দিরের প্রধান পুরোহিত যিনি মোক্ষতানন্দ তার হয় সমস্যা, তিনিও এক সিদ্ধ পুরুষ। বামাকে তো কিছু বলতে তো পারেন না, তখন নিজেই সমস্ত ফুল তুলে নিয়েছে পুজো করেন, আর বামা শুধু ফ্যাল ফ্যাল করে ওই রক্ত জবার দিকে তাকিয়ে থাকে না। সেই জবা যখন মায়ের পায়ে পড়ে তখন সেই দিকেই চোখ দিয়ে দেখেন। বামার চোখ থেকে শুধু অশ্রু জলই ঝরতে থাকে। কি যে ভাবে, কি যে করে সে তারামাই জানেন আর খ্যাপা বাবাই জানতেন। সেই রক্ত জবা দেখে তার চোখ থেকে যে জল বেরোতো কেন, সে একমাত্র খ্যাপা বাবাই বলতে পারতেন আর তারামাই বলতে পারতেন, আর কারোর সাধ্য ছিল না এটা জানার জন্য। এই কাজে মুখ্যানন্দ মহারাজ মনে করেন তিনি যে খ্যাপার এই ফুল তোলার কাজ মনে হয় খুব একটা ভালো লাগে না। তিনি দুর্গাদাস সরকার মহাশয়কে বলেন যে ওকে অন্য কোনো কাজে নিযুক্ত করা যায়। কি কাজ না, চন্দন ঘষা, ফুল সাজানো, মন্দিরের সাজসজ্জা, মায়ের সাজের জন্য তাকে নিযুক্ত করা হয়। সত্যি হাওড়ে খ্যাপা চন্দন ঘষতে গিয়ে চন্দন পাত্রে না তুলে সেই চন্দন মাটিতে ছড়িয়ে একাকার করে। শেষ পর্যন্ত সবার কাছ থেকে সে বঞ্চনা গঞ্জনার শিকার হয়। তারপর মন্দিরের প্রধান পুরোহিত মোক্ষতানন্দ এবং যে ক্যাশিয়ার যাকে বলা হয় তিনি দুর্গাদাস সরকার মহাশয় ঠিক করেন খ্যাপার বেতন যেরকম ছিল সেটা তার বাড়িতেই যাবে। খ্যাপার কাজ হলো যেটা ওর মনে চাইবে ও সেই কাজটাই করবে। সুতরাং কোনো কাজেই ওর মন নেই, সেটা সবাই দেখেছে। সাধক হতে গেলে এইরকম ধরনের তারা খ্যাপাই হয়। খ্যাপা না হলে কেউ সাধনা করতে পারবে। সাধনা হতে গেলে মনটা হতে হবে পবিত্র। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? দীঘা থেকে। কে বলছেন? সোমপ্রকাশ দাস, দীঘা থেকে। আচ্ছা বলুন কি জানবেন নিজের সম্বন্ধে? কেরিয়ার। আচ্ছা জন্ম তারিখ কি আছে বলো? 10-3-1996। টাইম? জন্মস্থান দীঘা। রবিবার জন্মবার? রবিবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি এবং তুলা লগ্ন, তাই তো? জানা আছে বিশাখা নক্ষত্রের জন্ম, এটা জানেন আপনি? কি রাশি লগ্ন জানো? আচ্ছা গুড বয়। বিশাখা নক্ষত্রে জন্ম। তোমার কেরিয়ার নিয়ে তুমি জানতে চাইছো। বর্তমানে 28 বছর বয়স, কি করছো তুমি? প্রথমে আমাকে সেটা বলো।
আমি তো ওই কম্পিটিটিভ এক্সামও দিচ্ছি, খুব একটা পরীক্ষা পাই নাই। রাজ্য সরকারের যত পরীক্ষা সব দিচ্ছি। আচ্ছা, চেষ্টা করছি সব রকমের, কি হবে? দেখো বাবা, সরকারি পরীক্ষার জন্য চাকরিতে পরীক্ষা দেওয়া খুব ভালো কথা, খুব ভালো। কিন্তু দেখো বর্তমান যুগটা যা পড়েছে, তাতে সরকারি চাকরিতেও কিন্তু নিশ্চয়তা নেই। তুমি যে চাকরিটা আজকে পাবে, যদি দেখো 20 বছর পর চাকরি চলে যায়, তাহলে অনিশ্চয়তা তৈরি হলো। কি করবে বাবা তখন? সরকারের টাকা নিয়ে নিয়েছো, খুব খারাপ জিনিস মাইনে পেয়ে। সুতরাং তোমার সরকারি চাকরির সঙ্গে সঙ্গে পাশে কোনো কাজ করা উচিত। সরকার খুব চাপে আছে, সুতরাং সরকারি চাকরির আর চেষ্টা না করাটাই ভালো। দেখো এখানে তোমার হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি দশমপতি চন্দ্র সে নিচস্থ হয়ে গিয়েছে, ফলে কর্মস্থান নিয়ে তোমার সমস্যা থাকবে চিরকাল। সরকারি চাকরি না হওয়ার সম্ভাবনা অধিকাংশে, ঠিক আছে। দ্বিতীয়ত, রবি মঙ্গলে পঞ্চম ভাবে একটা যোগের সৃষ্টি করেছে, সেখানে অবস্থান করছে বুধ গ্রহটি, ফলে একটা বুধায়িত্ব যোগ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে তৈরি হওয়াতে মঙ্গল যুক্ত অবস্থায় করেছে। স্কুলে টিচিং এর চাকরি বৃহস্পতি নিজ স্থানে থাকাতে লগ্ন সাপেক্ষে নবমে দৃষ্টি প্রদান করাতে স্কুল টিচিং এর জব হওয়ার সম্ভাবনা একদম যে উড়িয়ে দেওয়া যায় তা নয়। তবে চেষ্টা করো প্রাইভেট টিউশন করাতে এবং প্রাইভেট পরীক্ষাগুলো দাও। অনেক সময় প্রাইভেট স্কুলেও তো চাকরি পাওয়া যায়, যায় না? সেইটার জন্য চেষ্টা করো। ভয়টা মন থেকে দূর করতে হবে। আর অল্পেতে তোমার ঠান্ডা লেগে যায় তো, লাগে না? ঠান্ডা মানে আগে লাগতো, এখন কিছু কমেছে লাগে। এখন কম লাগে কেন? এখন কি বয়স বেড়েছে বলে কম লাগে? হ্যাঁ, এখন বেশি বেশি লাগে। আচ্ছা। আর রাত্রে জাগার একটু প্রবণতা আছে, একটু বেশি রাত্রে ঘুমাও, তাই তো? হ্যাঁ, এটা বাবা তোমার সমস্যা হচ্ছে, তোমার হরস্কোপ অনুযায়ী যেটা দেখছি চন্দ্র গ্রহটা খুব পরিমাণে বেশি পরিমাণে পীড়িত হয়েছে। চন্দ্র গ্রহ যদি পীড়িত হয়, আরে মুক্ত পড়লেই চন্দ্র যদি ঠিক হয়ে যেত, তাহলে যত লোকের চন্দ্র খারাপ প্রত্যেকে একটা করে মুক্ত পড়ে থাকত। এখন ব্যাপার হলো গিয়ে বুধ আর শুক্রের দশা, চন্দ্র নিচস্থ হলেও বুধ আর শুক্রের দশাতে কিন্তু চন্দ্র গ্রহটা নিষ্ফলা হয়ে যাবে। চন্দ্র গ্রহের প্রতিকার করলে হবে না, এখানে শুক্রের প্রতিকার করতে হবে। শুক্র এবং বুধের অবস্থানকালীন শুক্র তোমার এবং লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে যদি বিচার করা যায়, শুক্র গ্রহটি অবস্থান করছে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে। সেই শুক্র গ্রহটি তোমার সপ্তম ভাবে থাকাতে একটা বিবাহের যোগ তৈরি হয়েছে, অর্থাৎ চাকরি পেলেই তোমার বিয়ে দিয়ে দেবে বাড়ির লোক, এরকম ঠিক কি? হ্যাঁ হবে। কি করে বলে দিলাম বাবা? তুমি দীঘা থেকে বলছো আর আমি কলকাতা স্টুডিওতে। তোমার মনের কথা, তোমার বাড়ির লোকেদের মনের কথা জানা সম্ভব? এই জ্যোতিষটা জানতে হবে, তার সঙ্গে চাই সাধনা। যে কোনো বিষয় সাধনা অর্জন না করলে সেটাকে সমাধান করা যায় না। এখন তোমার বিয়ের সময়, তুমি টিউশন পড়াও, ছুটিয়ে টাকা রোজগার করো, আর বিয়ে করে সংসার ধর্ম করো। যখন চাকরি হওয়ার হয়ে যাবে পরীক্ষা দিতে থাকো, কেমন? প্রাইভেটে চেষ্টা করো। জয় মা তারা। আমি সবাইকে সহযোগিতা করি, যারা টিভির পর্দায় ফোন করেছেন আমি নিশ্চয়ই সহযোগিতা, দুটোর বেশি আমি ফোন নিই না। জ্যোতিষটা আমার পেশা, এটা থেকে আমার উপার্জন হয়, আমার সংসার চলে। অবশ্যই আমি ফিস নিয়ে কথা বলি যারা চেম্বারে আসেন। আমি শুধু টিভির অনুষ্ঠানে ফ্রি কনসালটেন্সি। তন্ত্রটা আমার কাছে সাধনা। ওই জন্য মানুষ যে সমস্যা নিয়ে আসেন, সেই সমস্যার সমাধান আগে করি। কারণ ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে যখন আপনাদের টিভি অনুষ্ঠানে তুলে ধরছি, সুতরাং তাদের জীবন কাহিনী আমাকে পড়তে হচ্ছে প্রায়শই এবং প্রতিনিয়ত। সুতরাং সেটাই আপনাদেরকে আমি তুলে ধরছি টিভির পর্দায়। সুতরাং নিজের মধ্যে যদি সাধকদের গুণগুলো না স্থাপনা করা যায়, তাহলে সেই মার্গে পৌঁছানো যায় না। নিজের শরীর, নিজের আত্মা, এই নিজের আত্মা নিজের শরীরকে বিচ্ছিন্ন করতে হবে, অর্থাৎ আত্মার সঙ্গে শরীরকে আলাদা করতে হবে। যখনই নিজের শরীরের সঙ্গে নিজের আত্মাকে আলাদা করতে পারবো, সেদিনই পরমাত্মার সঙ্গে আত্মাকে সংযোগ করানো যাবে, আর তখনই অসাধ্য সাধনের কাজগুলো হবে। এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার যে মহাযজ্ঞ হয়, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মহাযজ্ঞে যে ব্যক্তির সমস্যা,
সেই ব্যক্তির কিন্তু ধারণ ছাড়া প্রতিকার শুধু এক কপি ফটো লাগে আর তার নাম লাগে। আপনারা দেখতে পান প্রতি অমাবস্যায় কিন্তু আমার তারাপীঠে হোমযজ্ঞ থাকে, আর প্রতিনিয়ত এই অমাবস্যায় এরকম ভিড় হয় আমার। আমি কিন্তু শুধু বেছে বেছে হোম করি না, প্রতি অমাবস্যায় তারাপীঠে আমার যজ্ঞ হয়, এই মায়াংতন্ত্রের মহাযজ্ঞ। আর এই মহাযজ্ঞেই ধারণ ছাড়া প্রতিকার সম্ভব। যজ্ঞের হিটও আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে থাকে। এই যজ্ঞের যে সাকল্য প্রয়োগ করা হয়, এই সাকল্যতে অদৃশ্য শক্তিকে আহ্বান করাতে হয়। এই সাকল্য দ্বারা যে গন্ধ উৎপন্ন হয় অগ্নি থেকে, এই গন্ধ ধোয়া থেকে কিন্তু সেই পরমাত্মা মহাশক্তিকে আহ্বান করতে হয়। সেই দশম বিদ্যার একটি শক্তি প্রবেশ করে এই যজ্ঞে এবং তিনি সমস্ত কাজ করে দিয়ে যান। সে কাজ বশীকরণ হোক, সে কাজ শত্রু দমন হোক, সে কাজ বাস্তুদোষ খণ্ডন হোক, সে কাজ গ্রহদোষ খণ্ডন হোক, আর সে কাজ বিবাহিত জীবনে সুখকর হোক বা বিবাহের বাধা কাটানো হোক। 100% প্রত্যেকটা ব্যক্তি সমস্যা মুক্ত হবেন। এটা আচার্য পলাশ চ্যালেঞ্জ নিয়ে বলে টিভি লাইভ অনুষ্ঠানে, এবং যে কথাটি বলে টিভিতে যে সমস্যার সমাধান আগে করব, তারপর কাজের মূল্য নেব, সেটা বাস্তবিকভাবে একদম প্রত্যক্ষ। প্রতিটা ব্যক্তি আমার কাছে এসে উপকৃত হন, একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে উপকার পান। এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? আমার জ্যোতিষ গণনাটা এতখানি নির্ভুল হয়, যার জন্য কোথায় ড্যামেজটা হয়েছে সেটা আমি ধরতে পারি। তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সেই মায়াংতন্ত্রের গুণ এবং মেটাল ট্যাবলেটের গুণ আছে, যেটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত 100% হবে। ভারতবর্ষের আরেকজন মহান সাধক তৈলঙ্গ স্বামী একটি বাণী আপনাদের কাছে তুলে ধরছে। তৈলঙ্গ স্বামীজি মহারাজ একটা বাণী বলেছিলেন। তিনি তার বাণীতে, বিভিন্ন বাণীর মধ্যে আমি একটি বাণী আপনাদের সামনে তুলে ধরছি। কামনা করে বা কোনো বস্তু কামনাতে নিজের শরীরকে পীড়া দান করবে কি? তুমি যদি নিজ আত্মাকে ব্রহ্মরূপে কল্পনা করতে পারো, তাহলে তোমার আর প্রার্থনার কি বিষয় রইল? যেহেতু কামনাই দুঃখের কারণ। আপনি যদি কোনো কিছু পাওয়ার আশায় কিছু কামনা করেন, সেই কামনা কিন্তু প্রতিটা সাধারণ মানুষই করে থাকে, এটা দোষের নয়। আর যখনই সেই কামনার বস্তুটি বা ব্যক্তিটিকে আপনি না পান, তখনই আপনার মনের মধ্যে তৈরি হয় দুঃখ এবং কষ্ট। যেহেতু মনের মধ্যে দুঃখ কষ্ট তৈরি হয়, সেহেতু আপনি নানা রকম হঠকারিতার এবং রাগান্বিত হয়ে নানা কিছু কাজ করে থাকেন, যেটাতে আপনার নিজের গর্ব, নিজের সম্মান ক্ষুণ্ণ হয়। শ্রীমৎ তৈলঙ্গ স্বামী বলেছিলেন, যদি নিজ আত্মাকে স্বয়ং ব্রহ্মরূপে কল্পনা করতে পারো, অর্থাৎ নিজের আত্মাকে যদি পরমাত্মার সঙ্গে যদি মেলানো যায়, তাহলে নিজেকে ঈশ্বর মনে করতে হয়। আর ঈশ্বরের কাছে কামনার কোনো বিষয় নয়। সুতরাং আপনি কাকে নিজের পথপ্রদর্শক মনে করবেন, কে আপনাকে সমস্যা মুক্ত করতে পারবেন, কোন জ্যোতিষী আপনাকে সঠিক মার্গে নিয়ে যেতে পারবেন, আপনার জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সমস্যা মুক্ত করতে পারবে, সেই নির্বাচন আপনাকে করতে হবে। সেই নির্বাচন আপনাকে যদি করতে হয়, তাহলে আপনার গ্রহগত কারণ যদি সঠিক দিকে যায়, তাহলে আপনাকে সঠিক ব্যক্তি পাবেন, নচেত অনুচিত ব্যক্তি পাবেন, যার ফলে অর্থদণ্ড হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আগামী দিন আসবো লাইভ অনুষ্ঠানে এবং বামদেবের কিছু কাহিনী তুলবো আর তৈলঙ্গ স্বামীর কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা আচেনা